আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 9 ও 10। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বিগত কিছুদিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটসগুলোতে তোমাদের কমেন্ট দেখা যাচ্ছিল যে ভাই পল্লী সাহিত্যের ক্লাস চাই, পল্লী সাহিত্যের ক্লাস চাই। তো নিয়ে এলাম তোমাদের পল্লী সাহিত্যের ক্লাস। ক্লাস 9-10-এ যে প্রবন্ধগুলো আছে, উপেক্ষিত শক্তির উদ্বোধন কিংবা চিন্তা করো পল্লী সাহিত্য, এগুলো না তোমাদের কাছে একটু দুর্বোধ্য মনে হয়, খুব ইজি মনে হয় না। তো আজকে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু দিতে, যাতে তোমরা এই জিনিসটা খুব সহজেই আত্মস্থ করতে পারো। তো চলো পল্লী সাহিত্যটা একটু পড়ি, ঠিক আছে? তোমরা যারা ফেসবুকে আমাদের ক্লাসটা দেখছো, তারা কমেন্টে দেওয়া ইউটিউব লিঙ্ক আছে, ইউটিউবে ঢুকে আরামে দেখতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তাদেরকে তো আমি ওয়েলকাম জানাচ্ছি। তো চলো শুরু করা যাক পল্লী সাহিত্য। দেখো, পল্লী সাহিত্য জিনিসটা কি? প্রথমত দুইটা শব্দ এখানে আছে। হ্যাঁ, আমি আমার মতো করে বুঝে কোনো গাইড, টেস্ট পেপার বা অন্য কারোর মতো আসলে আমি বুঝাতে স্বাচ্ছন্দ্য বোধ করবো না। আমি নিজের মতো করে বুঝাচ্ছি। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি পাও, প্লিজ একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। দেখো, পল্লী সাহিত্যে দুইটা শব্দ আমরা পাচ্ছি। একটা হচ্ছে পল্লী। এখন পল্লী মানে কি বলতো? পল্লী মানে কিন্তু গ্রাম। ওকে। অনেকে বলো না যে পল্লী বানান ভাই দীর্ঘিকার দিয়ে হয় না? দেখো, রস্যিকার এবং দীর্ঘিকার দুইটাই অভিধান শুদ্ধ। যে সকল বানানে রস্যি এবং দীর্ঘি দুইটাই কারেক্ট, সে সকল বানানে আমরা রস্যিকার ব্যবহার করি। তো এখন দেখো, পল্লী মানে গ্রাম। আর সাহিত্য জিনিসটা কি বলতো? অনেক শুনি আমরা সাহিত্য, ইভেন আমরা যেইখান থেকে পড়তেছি সেটা আমাদের সাহিত্য পাঠ বই, আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা। হ্যাঁ, সাহিত্য হচ্ছে আমাদের জীবনের ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা, আমাদের জীবনের কি বলতো? ঘটে যাওয়া ঘটনা। আচ্ছা, ঘটে যাওয়া ঘটনা একটু লিখো, সমস্যা নেই। যাওয়া ঘটনা। আচ্ছা, মনে রাখবা, আমাদের জীবনের ঘটে যাওয়া ঘটনা আসলে সরাসরি লিখলে কি হয়ে যাবে এটা সাহিত্য? আচ্ছা, ঘটে যাওয়া ঘটনা যখন আমরা লিখে প্রকাশ করি, সেটাই কিন্তু সাহিত্য। তার মানে পল্লী সাহিত্য মানে কি বলতো? পল্লী গ্রামে, পল্লী গ্রামের মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো যখন তারা লিপিবদ্ধ করে প্রকাশ করত, তখন সেটাই পল্লী সাহিত্য। বুঝতে পারছো তো? তাহলে এই যে রচনাটাই, আমরা পল্লী সাহিত্য বলতে কি পল্লী সাহিত্যের কি কি ধরন আছে, কি কি উপকরণ আছে, এগুলা বুঝাবে আমাদেরকে না। আমাদের লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে পল্লী সাহিত্য এখন বিলুপ্তির পথে, এটাকে বাঁচাতে হবে। ঠিক আছে? তার মানে আলটিমেটলি এই গল্পে, মানে এই প্রবন্ধ বলো, এটা আসলে একটা অভিভাষণ। তো এই ভাষণে আমরা কি পাচ্ছি? যে পল্লী সাহিত্যটা কিভাবে সংগ্রহ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। তার মানে আলটিমেটলি আমাদের মূল ভাবটা হচ্ছে পল্লী সাহিত্য সংগ্রহ, সরি, পল্লী সাহিত্য সংগ্রহ ও সংরক্ষণ করার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? বা প্রকাশিত হয়েছে। ওকে, এতটুকু একটু লিখে রাখো এই রচনায়। ওকে। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলো আমরা মূল রচনাটা শুরু করি। প্রথমেই কি বলতেছে দেখো, একটু সময় বেশি দিও আজকে, হয়তো বা 40 মিনিট 50 মিনিট লাগতে পারে, বাট বুঝে যাবা। বলতেছে দেখো, পল্লী গ্রামে অর্থাৎ গ্রাম বাংলায় শহরের মতো গায়ক, বাদক মানে কি জানো? বাদক হচ্ছে বাদ্যযন্ত্রে পারদর্শী। বাদ্যযন্ত্রে যারা পারদর্শী তাদেরকে বলতেছি বাদক। বিভিন্ন ধরনের একতারা বাজায়, দোতারা বাজায়, সেতার বাজায় ইত্যাদি। নর্তক, নর্তক মানে যিনি নাচ পরিবেশন করে, নাচ পরিবেশন করে। ওকে, লিখে রাখো পরিবেশক। ওকে, ওকে লিখলাম, নাচ পরিবেশক। না থাকলেও তার অভাব নাই। ওমা, এটা কেমন কথা? এই লাইনটা তোমাদের অনুধাবনে আসবে। বলতেছে যে পল্লী গ্রামে এদের অভাব না থাকলেও, মানে এদের সংখ্যা না থাকলেও অভাব নাই। এটার মানে কি? এটার মানে হচ্ছে পল্লীর আছে প্রকৃতি। পল্লী প্রকৃতির কোকিলের গানই গায়কের মতো। পল্লী প্রকৃতির তোমার হচ্ছে ধানের যে হিলাধুলা ভাব, এটাই একটা সুন্দর ভঙ্গিমা, নাচের ভঙ্গিমা। সো পল্লীর এগুলার প্রয়োজন হয় না, তাই পল্লীর এগুলার কোনো অভাব নাই। কারণ কি বলতো? প্রকৃতি, প্রকৃতি অভাব পূরণ করে দিচ্ছে। তি ই এগুলা লিখবা, আমি যা লিখবো সেগুলা লিখো, সমস্যা নাই। সময় বেশি লাগো, বেশি লাগলে কি সমস্যা বলো? এগুলার অভাব পূরণ করে দেয়। তাহলে এই অ্যান্সারটা তোমরা দিও। হ্যাঁ, অভাব পূরণ করে।
ফাইন, পূরণ করে। এরপর দেখো তো কি বলতেছে, যেই কথাটা আমি লিখলাম, চারিদিকে কোকিল দোয়েল পাপিয়া, কয়টা পাখির নাম পেলাম? 3টা পাখির নাম পেলাম। পাখির কলগান, কলগান মানে পাখির গানকে কলগানের সাথে তুলনা করছে। তো এইটা তোমাদের শব্দার্থে আসতে পারে এমসিকিউতে, যে কলগান কি আসলে। নদীর সাউন্ডকে কি বলা হয়? কুলু কুলু বা ধ্বনি। পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হিলাধুলা, প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূরণ করে দিচ্ছে। সো এই উপকরণগুলা শহরের গায়ক, বাদক, নর্তকের অভাব পূরণ করে দিল। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর পরতে পরতে, পরতে পরতে মানে কি বলতো? চিপা চুপায়, অলিতে গলিতে, অলিতে গলিতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ুসাগরে আমরা ডুবে আছি, মানে কি বলতো? আমরা এখন বায়ু মাধ্যমে আছি। বাতাসের অভাব যতক্ষণ না আমাদের ফিল হবে ততক্ষণ তো আমরা বুঝবোই না আমরা বায়ুতে আছি, আর আশেপাশে খালি বায়ু আর বায়ু। আমরা বুঝবো? আমরা তো তখন ভ্যালু দিতে পারি না। ঠিক তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য, সাহিত্যের উপকরণ আমাদের ছড়িয়ে আছে। তার মানে প্রথমে কি করি বলতো? প্রথমে আমরা এটাকে পাত্তা দিই না। হ্যাঁ, পাত্তা দিই না। আচ্ছা, এবার কি বলতেছে দেখো, এবার কি বলতেছে? বলতেছে এখন কিছু এক্সাম্পল দিবে, কিছু রেফারেন্স দিবে। দেখো বলতেছে, শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন, হ্যাঁ, 1923 সালের দিকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটা জিনিস সম্পাদনা করে বা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। সেটার নাম কি? বিদ্যালয়। এটার নাম ময়মনসিংহ গীতিকা। এটা কি আসলে? এটা এক ধরনের বই বা একটা সাহিত্য সংকলন, যেখানে আমাদের পল্লী গ্রামের যত সাহিত্য ছিল, পালাগান ছিল, লোকগাথা ছিল, সেইগুলা সংগৃহীত আছে। ঠিক আছে? এবং এইটার যিনি আসলে সংগ্রাহক ছিল তার নাম হচ্ছে চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে এটা খুঁজে পায়। আর এটা সংগ্রহ করে কে, কার কাছে দেয়? এটা দেয় হচ্ছে দীনেশ চন্দ্র সেনের কাছে। তিনি কি করে? এটাকে বই আকারে পাবলিশ করে। আচ্ছা, তো এই বইটা কেন এত স্পেশাল বলো তো? হ্যাঁ, এই বৃহত্তর ময়মনসিংহের ঘটনা ছিল অবিভক্ত বাংলায়, যখন বাংলা ভাগ হয় নাই। ময়মনসিংহের এই জেলাটার বা এই বিভাগটার অলিতে গলিতে যে সকল কবি সাহিত্যিকেরা ছিল তাদের লেখালেখি এই বইটাতে আছে। সংগ্রহ করিয়ে দেখিয়েছিলেন সাহিত্যের কি অমূল্য এক খনি পল্লী জননীর বুকে লুকিয়ে আছে। মানে এটা এত স্পেশাল ছিল। সুদূর পশ্চিমের বা ওয়েস্টার্ন দেশের একজন সাহিত্য রসিক বা নোবেল লরিয়েট, তিনি কিন্তু নোবেল বিজয়ী। কে? তার নাম কি বলতো? এই যে নোবেল বিজয়ী, হ্যাঁ, নোবেল বিজয়ী সাহিত্যিক। দেখো একটু সময় নিয়ে আজকের এই পড়াটা পড়তে হবে। নোবেল বিজয়ী সাহিত্যিক যার নাম রোমা রোলা, অ্যাকচুয়ালি তার নাম হচ্ছে রোম্যান রোল্যান্ড। তো এটা উচ্চারণ তো আমাদের পক্ষে সম্ভব না, তাই আমরা এটাকে লিখছি রোমা রোলা। হ্যাঁ, পর্যন্ত তিনি কিন্তু 1915 সালে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বছর পর 1915 সালে নোবেল পাইছিল। তিনি আমাদের এই বইয়ের কিছু কবিতা, কিছু পালাগান তিনি পড়ছিল। কি দেখো তো বলতেছে, ময়মনসিংহের মদিনা বিবির, হ্যাঁ, মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। এই মদিনা বিবি আবার কি? এই পালাগানের একটা পালাগানের নাম ছিল দেওয়ানা মদিনা। কি ছিল বলতো? দেওয়ানা মদিনা। তো দেওয়ানা মদিনা এটার যে নায়িকা ছিল তার নাম ছিল মদিনা বিবি। এখন ব্যাপারটা অনেকটা এরকম না, আমরা বিদেশি শাস্ত্র বা বিদেশি বই পড়ার পর সিন্ড্রেলার ঘটনা পড়ছি। সিন্ড্রেলাকে দেখছি আমরা কত সুন্দর এক রাজকুমারী, অবহেলিত, তাই না? আমরা পড়ছি না, তার সৌন্দর্যে আমরা অভিভূত হইছি না? তো এই রোমারোলা যখন আমাদের এই জিনিসগুলা পড়তো, তখন এই দেওয়ানা মদিনার, মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল। বুঝছো? সাহিত্যে, আমাদের সাহিত্যে নোবেল লরিয়েট পর্যন্ত মুগ্ধ হয়, আর আমরা গুরুত্বই দেই না এটাকে। এবার বলতেছে কি দেখো, মনসুর বয়াতি যিনি লিখছেন এটা, হ্যাঁ, বয়াতির মতো আরো কত কবি শহরে চক্ষুর অগোচরে, অগোচর মানে আড়ালে, আড়ালে, একটু ধীরে ধীরে বুঝতে হবে এটা, হ্যাঁ, আড়ালে, পল্লীতে আত্মগোপন করে আছে, অর্থাৎ লুকিয়ে আছে। ইনাদের কেউ খুঁজে বের করতেছে না। কে তাদের সাহিত্যের মজলিস? মজলিস কিন্তু একটা আরবি শব্দ যেটার অর্থ সভা, এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দেবে। বলতেছে এ ধরনের আরো ভালো ভালো কবি সাহিত্যিকেরা আমাদের পল্লীর পরতে পরতে আছে। তাদের খোঁজটা কে দিবে আমাদের? তারা হয়তোবা আমাদের দিকে আসতেছে না, আমরা হয়তোবা তাদের দিকে আসতেছি না, কিন্তু খুঁজতে তো হবে। এবার কি বলতেছে দেখো, আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের গাথা, গাথা মানে কি? তাদের গল্প, তাদের লেখা, ঠিক আছে,
সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হাই, এই কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কয়, অর্থাৎ সংগ্রাহক কোথায়, ভলেন্টিয়ার কোথায়, কারা নিজেদের উদ্যোগে এইগুলাকে সংগ্রহ করবে এবং আমাদের নতুন প্রজন্মের সামনে উপস্থাপন করবে। বুঝতে পারছো? এই জায়গায় তিনি ক্ষোভ প্রকাশ করলো বা দুঃখ প্রকাশ করলো। এবার দেখো থার্ড প্যারাতে আমাদের বর্তমান সাহিত্য চর্চা সম্পর্কে তিনি কিছু কথা বলবে। কিরকম দেখো, আমরা পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখর সন্ধ্যাকালে, মানে পোকা, ঝিঝি পোকার ডাক আর কি, সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছোটবেলায় ঘুমিয়ে পড়েছি। বুড়ো বুড়ি বলতে ধরো আমরা এখানে দাদা দাদি ধরতে পারি, দাদা, হ্যাঁ দাদি, নানা নানি, তাদের মুখে কত ভয়ানক গল্প শুনতাম না বলো তো, ভয় লাগতো, ওরে বাবারে বাবা। তো বলতেছে ঘুমিয়ে পড়েছি, সেগুলো না কত মনোহর, যে সেগুলো কতই না সুন্দর ছিল আমাদের ছোটবেলাটা। হ্যাঁ, আমরা কিন্তু শুনিনি, তোমরাও হয়তো বা শোনোনি। কত চমকপ্রদ, মানে খুবই এটাকে কি বলবো, রোমাঞ্চকর ছিল। আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ। এই আলাউদ্দিনটা কে জানো? এই যে আমরা আলাদিন বলি না, আলাদিন, জেসমিন এবং জিনি, এই আরব্য উপন্যাসে সেই আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, মানে ওই যে তার সেই ল্যাম্পের এই ঘটনা। তো এটা আমাদেরকে শোনানো হয়, তো এটা কি আমাদের সাহিত্য? এটা তো বিদেশের সাহিত্য। তো আমাদের নিজেদেরই তো সাহিত্য আছে লেখকের মতে, আমাদের সাহিত্য না শুনিয়ে আমরা কেন বাইরের সাহিত্যগুলো শোনাচ্ছি? আলীবাবা এবং 40 দস্যু, এটার ঘটনা তোমরা পড়ছিলে না, আটকে গেছিল। পল্লীর উপকথার মূল্য কম নয়, উপকথা রূপকথা দুইটা টার্ম আছে দেখো। উপকথাকে আমরা বলি ফেবলস, উপকথাকে বলি কি বলতো, উপকথাকে বলি আমরা ফেবলস, আর রূপকথাকে বলি আমরা ফেইরি টেল। রূপকথা এটাকে আমরা বলি হচ্ছে ফেইরি টেলস। তাহলে একটু মনে রেখো, উপকথার উপকরণগুলা কি জানো? যে জীবজন্তু, দৈত্য, দানব এরাও মানুষের মতো কথা বলে। আর রূপকথা তো আমাদের কল্পনার জগতের ঘটনাগুলো আর কি। তো বলতেছে দেখো, বলতেছে যে প্রভৃতির চেয়ে পল্লীর উপকথার মূল্য কম নয়। বলতেছে এইগুলা কি ঘটনা, এগুলা কি গল্প, এর থেকে আমাদের অনেক মূল্যবান জিনিস আছে। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে হারিয়ে যাচ্ছে। অতল গর্ভ মানে কি জানো? অতল মানে তলা খুঁজে পাচ্ছে না, মানে তুমি গর্ত খুঁজেই পাবা না, এটা কোথায় যে হারিয়ে যাচ্ছে তুমি খুঁজেই পাবা না। ঠিক আছে, একটা অজানা জায়গায় চলে যাচ্ছে, বা সত্যি কথা বলতে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে, এগুলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনকার শিক্ষিত জননী, জননী মানে তো মা, সন্তানকে আর রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরের ঘুমন্ত রাজকন্যার কথা, বা পক্ষীরাজ বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। এগুলো তো আমাদের কালচার, আমরা এগুলো শোনাই না। আমরা কি শোনাই? আমরা অনেক খুল না। তো আমরা কি শোনাই দেখো, তাদের কাছে আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্পস টেলস ফর শেক্সপিয়ার, এটা হচ্ছে বাচ্চাদের জন্য লেখা নাটক আর কি, বাচ্চাদের জন্য লেখা সাহিত্য। শেক্সপিয়ার হচ্ছে ব্রিটেন বা ব্রিটিশ জাতীয় কবি, তাই না? গল্পের অনুবাদ শোনায়। ফলে সুদূর অতীতের সাক্ষী স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সাথে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। মানে অতীতের সাথে আমাদের সম্বন্ধ একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো যে আমাদের সাহিত্য দিন দিন হারায় যাচ্ছে, আমরা বিদেশে সাহিত্যকে অনুকরণ করতেছি। যদি আজ বাংলা সমস্ত রূপকথা সংগৃহীত থাকতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক কাদেরকে বলা হয় বলতো? তাদেরকে বলা হয় যারা পুরাতন পুরাতন জিনিস নিয়ে গবেষণা করে, জিনিস নিয়ে গবেষণা করেন। ঠিক আছে, বলতেছে প্রত্নতাত্ত্বিক গবেষণা করিয়ে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত, মানে কোনায় কোনায় নিভৃত কোন 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 পিতামহী, মাতামহী মানে নানি কিংবা দাদি, মানে দাদি নানি, ঠিক আছে, দাদি কিংবা নানি গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে, সিংহল, শ্রীলঙ্কা, সুমাত্রা, জাভা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনইভাবে প্রচলিত আছে। বলতেছে তোমরা যে আজকে আমাদের সাহিত্যকে পাত্তা দিলা না, তোমরা একটু শোনো আমার কথা। কোন কথা? যে আমাদের নানি কিংবা দাদিরা আমাদেরকে যে গল্প বলতো, সেটা হয়তোবা তোমরা আমাদের দেশে আর শোনো না, কিন্তু আমাদের দেশের বাইরে গেলে হয়তো
আমরা যেমন বিদেশি সাহিত্য শুনি, ওরাও হয়তোবা আমাদের সাহিত্যই তাদের সন্তানদেরকে বলে। সো আমাদেরটাও স্পেশাল, ঠিক আছে? বলতেছে হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুয়ানিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণী এখনো হুবহু বা কিছু রূপান্তরিতভাবে সেই উপকথা তাদের ছেলেপুলে বা নাতিপোতাকে শোনাচ্ছে। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী মানে কি জানো? যা হবেই, যা হবেই, নিয়ার ফিউচার, ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। অর্থাৎ কেউ আসো, আমাদের প্লিজ পল্লী সাহিত্যটাকে রক্ষা করো, বাঁচাও তোমরা। ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বান মানে কি জানো? বিদ্বানের নারীবাচক শব্দটা হচ্ছে বিদুষী বা শিক্ষিত। হ্যাঁ, শিক্ষিত, এই শিক্ষিতদের সভা আছে, যাকে বলা হয় ফোক লোর সোসাইটি। এটা কতে আসবে? তাহলে অ্যান্সার দিতে পারবা না? ফোকলোর সোসাইটিটা কি? বিদ্বানদের সভা, যেখানে তারা মিটিং করে, এসব সাহিত্য নিয়ে আলোচনা করে ইত্যাদি। ফোকলোর সোসাইটি, তাদের কাজ হচ্ছে এইসব সংগ্রহ করে অন্য সভ্য দেশের উপকথার সাথে সাদৃশ্য বিচার করা। মানে বুঝতে পারছো এই ফোকলোর সোসাইটির কাজ কি? তারা তাদের এই পল্লী সাহিত্যটাকে অন্য দেশের পল্লী সাহিত্যর সাথে একটু মিলায় দেখে যে কোনো সিমিলারিটিস আছে কিনা। ঠিক আছে, এবার কি বলতেছে দেখো, এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ। নৃতত্ত্ব কি? তত্ত্ব মানে বিজ্ঞান বা গবেষণার উপকরণ, নৃ মানে মানুষ। বলতেছে এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ, অর্থাৎ মানুষের যে বিজ্ঞানটা আছে, মানুষের যেই সৃষ্টি থেকে এই পর্যন্ত আসার যে জ্ঞানটা আছে, এগুলোর উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত। মানে কি, ধরো অনেক আগের যদি কোনো বই আমার সামনে আসে বা সাহিত্য আমার সামনে আসে, সেই সাহিত্যটা পড়লে আমি বুঝতে পারবো যে আগের কালের মানুষ এমন ছিল, তাদের জীবনযাত্রা এমন ছিল। যেমন চোর জাপদ পাইছি আমরা, যেমন ময়মনসিংহ গীতিকা পাইছি আমরা, এগুলোতে আমরা বুঝতে পারছি তখনকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল। এবার কি বলতেছে দেখো, আচ্ছা, শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, এটা তো তোমরা সবাই আমাদের ফেভারিট এটা, তাই না? কিংবা ঠাকুরদার থলে যথেষ্ট নয়, এগুলো ছাড়াও আমাদের অনেক কিছু আছে, আমরা এইটাতেই স্যাটিসফাই নো। বাংলাদেশের সমস্ত উপকথাগুলাকে যদি আমরা জড়ো করি, মানে কালেক্ট করি, জড়ো করা মানে কি বলতো? সংগ্রহ করা বা কালেক্ট করি, তাহলে বিশ্বকোষ মানে তো উইকিপিডিয়া বুঝোই মতো কয়েকটা বালামে, বালাম মানে কি? বইয়ের পাতা। বালাম মানে কি? বইয়ের, তুমি বলতে পারো যে বইয়ের কালেকশনে তার সংকুলান। সংকুলান মানে জায়গা হতো না। মানে আমরা এই কথাটার মূল মানে ভাবটা কি, যে আমাদের উপকথাগুলা বা ফেবলসগুলাকে যদি আমরা কালেক্ট করি, তাহলে তুমি কোনো বইয়ে জায়গা দিতে পারবা না, এত বড় হবে আমাদের। বুঝতে পারছো? কিন্তু হাই, এগুলা কই? এগুলা মানুষের সামনে আর আসে? তা তো আসে না। এখন খুব ভালো ভালো কিছু এক্সাম্পল দিবে আমাদের পল্লী সাহিত্য নিয়ে। দেখো, আমরা শেক্সপিয়ারের পড়েছি রাক্ষসদের বাধা বুলি, মানে রাক্ষসরা কিভাবে মানুষকে অ্যাটাক করে বলো তো? ফাই ফাই ফো ফান, ও স্মেল দ্য ব্লাড অফ আ ব্রিটিশ ম্যান, হা হা হা। হ্যাঁ, এর সাথে তুলনা করে পল্লীর একটা কথা আছে না, বলো তো? হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। তাহলে দেখো তো এই দুইটার সাথে এই রাইমিংয়ে কি মিল আছে না? রিদমে কি মিল আছে না? তো এখন আমাদের লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা যুক্তি উপস্থাপন করছে। কি যুক্তি দেখো, বলতেছে এই সাদৃশ্য হলো কোথা থেকে, যেটার মিল থেকে পেলাম আমরা? দেখো তো, সেই ব্রিটিশ আর কই বাংলা, এটার মিল আসলো কিভাবে? তবে কি একদিন ওই সাদা ইংরেজ আর ওই কালো বাঙালির পূর্বপুরুষ ভাই ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করতো? একই তাঁবু বলতে আর কি বাড়ি আর কি। হ্যাঁ, তখন তার বাড়ি ঘর থাকতো না, মানুষ তো গাছের তলায় বা তাঁবু করে থাকতো, টেন্ট করে থাকতো। বলতেছে এই মিলটা কিভাবে পেলাম? আমরা কি একসাথে থাকছি নাকি কখনো? হ্যাঁ, আমরা তো একসাথে থাকিনি। তার কথা হয়তোবা ব্রিটিশরা আমাদের এটা কপি করছে, হইতেই পারে। এবার কি বলতেছে দেখো তো, সে আজ কতদিনের কথা কে জানে, আমরা কথায় কথায় কিছু প্রবাদ বাক্য জুড়ে দেই, মানে প্রোভার্বস। প্রবাদ বাক্য মানে তো প্রভাব জুড়ে দেই। যেমন দাঁত থাকলে দাঁতের মর্যাদা নেই, এটাও তো আমাদের পল্লী সাহিত্যের একটা অংশ। ধরি মাছ না ছুঁই পানি, হ্যাঁ, অথবা আপনি বাঁচলে বাপের নাম, এইরকম আরো কত। তারপর ডাকের কথা কিংবা খনার বচন। আচ্ছা, এখন এই জিনিসগুলা কি দেখো, কয়টা জিনিস পেলাম আমরা এখানে? এক হচ্ছে প্রবাদ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোভার্ব। আচ্ছা, এবার একটু দেখো, তারপর আমরা পেলাম ডাক। ডাক হচ্ছে উইজডম অফ ডাক, তাই না? আর আরেকটা হচ্ছে খনার বচন। খনার বচন মানে হচ্ছে ম্যাক্সিমস অফ খনা। এই জিনিসগুলা কি দেখো, আমি তোমাদের সিম্পল ভাষায় যদি বলি, প্রবাদ বাক্য হচ্ছে
সার্বজনীন নীতি শিক্ষা ও জীবনবোধ। মনে রাখবা, কোনো নীতি শিক্ষা, যেমন তোমাকে একটা শিক্ষা দিচ্ছি যে দাঁত থাকলে দাঁতের মর্যাদা দাও, এটার মানে কি? দাঁত থাকলে দাঁতের মর্যাদা মানে কি দেখো তো। দাঁত থাকলে দাঁতের মর্যাদা কথাটার অর্থ হচ্ছে কোনো মূল্যবান বস্তু বা প্রিয় ব্যক্তির কাছে থাকতে মানুষ তার প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে পারে না, কিন্তু তা হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তার অভাবে তীব্রভাবে অনুভূত হয়। এর জন্য বলা হয় দাঁত থাকলে দাঁতের মর্যাদা। এটা সার্বজনীন একটা নীতি শিক্ষা। অর্থাৎ তোমার ধরো দাঁত দিয়েই বুঝাই, এই দাঁতটা আছে, এখন দাঁতের ভ্যালু বুঝতেছি না, দাঁতটা যখন থাকবে না তখন খাইতে গেলে বুঝবা যে আসলে কতটা কষ্ট। এটা আমরা তখনই ব্যবহার করি যখন আপন মানুষ আমাদের সাথে আছে, তাকে খুব অপমান অপদস্থ করতেছি, সেই মানুষটা যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন তার অভাবটা আমরা পদে পদে বুঝতে পারি। এটা একটা নীতি শিক্ষা। তারপর কি বলছে দেখো, ধরি মাছ না ছুঁই পানি। অর্থাৎ মাছ কই থাকে? পানিতে থাকে। তুমি মাছ ধরবা কিন্তু হাতে পানি লাগবে না, এটা কি হতে পারে? এটা তো হতে পারে না। তো এই প্রবাদটার অর্থটা কি বলতো? তুমি ঝুঁকিপূর্ণ কোনো কাজ করছো বাট ধরা খাও নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, কৌশলে নিজের কোনো ঝুঁকি বা ক্ষতি না করে কার্য সিদ্ধি করা, অথবা কোনো ঝামেলায় না জড়িয়ে নিজের কাজ হাসিল করা। আর আরেকটা আমরা পড়লাম, আপনি বাঁচলে বাপের নাম। অর্থাৎ যাই হোক না কেন আগে নিজেকে রক্ষা করতে হবে। তাহলে দেখো, নিজের আত্মরক্ষা বা অস্তিত্ব টিকিয়ে রাখাই সবচেয়ে প্রথম ও প্রধান অগ্রাধিকার। আগে নিজে বিপদমুক্ত হওয়া, তারপর অন্য বিষয় বা সম্পর্কের কথা ভাবা। তো এইগুলা হচ্ছে প্রবাদ। তাহলে প্রবাদ মানে আমরা কি পড়লাম? প্রবাদ মানে হচ্ছে নীতি শিক্ষা বা জীবনবোধ। এখন আমরা উইজডম অফ টাক, এই ব্যাপারটার মানে কি? উইজডম অফ টাক মানে হচ্ছে উপদেশ, কোন ধরনের উপদেশ। দেখো, উইজডম অফ টাক মানে হচ্ছে সংকেত, আহ্বান বা উপদেশ। ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে সমাজনীতি, গৃহস্থলী কিংবা উপদেশগুলা থাকে এগুলাতে। যেমন ধরো এখানে বলতেছে, খাইয়া দাইয়া শুইতে যায় তার ঘরে বৈদ্য না যায়। এটা একটা উপদেশ, এটা একটা গৃহস্থের উপদেশ যে খাইয়া দাইয়া শুইতে যায়, মানে যে নিয়মিত খাওয়া দাওয়া করে, নিয়মিত ঘুমায়, টাইম মেনটেন করে শুইতে যায়, তার ঘরে বৈদ্য, বৈদ্য মানে চিকিৎসক যায় না, অর্থাৎ সে সুস্থ থাকে। তার মানে এখানে কি বলছে দেখো, নিয়ম মেনে চললে চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না। তো এটা একটা উপদেশ। আর একটা কি বললাম, ম্যাক্সিমস অফ খনা বা খনার বচন। খনাটা কে? খনাটা একটা নারী, একটা জ্যোতির্বিদ। খনা কি? একটা কিংবদন্তি জ্যোতিষী ও কৃষিবিদ নারী। ঠিক আছে, তার কিছু বচন আছে, উক্তি আছে, যেগুলাকে আমরা খনার বচন বলি। মনে রাখতে হবে তিনি আবহাওয়া, প্রাকৃতিক বিদ্যা কিংবা কৃষি নিয়ে কথা বলতো। তো এই খনার বচনটা কি? খনার বচনটা ধরো এখানে একটা দিছি, এই যে এটা ধরো, এটা হচ্ছে একটা খনার বচন। খুব সিম্পলি বোঝা যাবে। দেখো, খনা বলতেছে কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। এটা একটা বিখ্যাত খনার বচন। কৃষি ভিত্তিক সমাজে বলতেছে কলা রুয়ে না কেটো পাত, মানে পাতা, অর্থাৎ কলা গাছের পাতা কেটো না। কেন? কলা গাছের পাতা কাটলে কি হবে? কলা গাছের যদি পাতা কাটো তার উৎপাদনশীলতা নষ্ট হয়। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাও তোমরা পাবা, যে পাতায় তো সালোক সংশ্লেষণ হয়, তো গাছ ঠিকমতো খাদ্য উৎপাদন করতে পারবে না, ফলও হবে না। তো বলতেছে কলা রুয়ে না কেটো পাত, অর্থাৎ পাতা তোমরা কেটো না। এই পাতা না কাটলে কি হবে? তাতেই তোমার কাপড় হবে, তাতেই তোমার ভাত হবে। মানে কি? এই কলা বিক্রি করবা, কলা গাছে ধরো কলার পাতা কাটোনি, তাহলে অনেক ফলন হবে, সেটাকে বিক্রি করলেই তোমার সারা বছরের খাদ্যশস্য, সারা বছরের জামা কাপড় হয়ে যাবে। বুঝতে পারছো তো জিনিসটা? আচ্ছা, তাহলে বুঝা গেল। তাহলে দেখো, এগুলো তো আমাদের পল্লীর। যেমন এটা হয়েছে না, এটা আমাদের ডান না, এটা তোর ডান। ওকে, এবার বলতেছে প্রবাদ বাক্যে এবং ডাক ও খনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের। ভুয়ো দর্শন মানে কি বলতো? ভুয়ো দর্শন মানে অভিজ্ঞতা, অভিজ্ঞতার পরিপক্ক মানে পারফেকশন ফল সঞ্চিত হয়ে আছে, তা অস্বীকার করতে কি পারবা? মানে বলতেছে কি দেখো, এই প্রবাদ বাক্যগুলোতে তো মানুষের অনেক বছরের অভিজ্ঞতা থাকে। যেমন দাঁত থাকলে দাঁতের মর্যাদা না দেওয়া, এটা কি অভিজ্ঞতা ছাড়া এই লাইনটা বলা পসিবল? এই লাইন তো বলা পসিবল না। আপনি বাঁচলে বাপের নাম, অভিজ্ঞতা লাগে তো, এটা অভিজ্ঞতা লাগে না? ধরি মাছ না ছুঁই পানি, এটাও তো একটা অভিজ্ঞতা লাগে। তো এই ধরনের জিনিসপাতিতে প্রচুর অভিজ্ঞতা থাকে, ভুয়ো দর্শন থাকে এর মধ্যে। শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়। এই পল্লী সাহিত্যের এই উপাদানগুলোর ভিতরে আমরা অনেক দিনের নিদর্শন খুঁজে পাই। যেমন একটা প্রবাদ এখানে দিছে, প্রবাদটা কি দেখো, প্রবাদটা হচ্ছে পীরেও বসে পেরোর খবর। পীরেও বসে পেরোর খবর, এটা যদি আমি সোজা বাংলায় বুঝাই, ধরো পীরেও বলতে ধরলাম বারান্দা, ধরলাম, হ্যাঁ, এটাকে ভুল ধরার দরকার নেই, আমি ধরতেছি।
পেরো মানে ধরো গ্রাম, পেরো মানে কি গ্রাম। তাহলে দেখো পিরিয় বসে পেরোর খবর মানে কি, তুমি বারান্দায় বসে তুমি ধরো আটকে আসো, হ্যাঁ বারান্দায় বসে তুমি সামগ্রিক গ্রামবাসীর খবর তুমি জেনে যেতেছো, খবর তোমার নখদর্পণে আসতেছে, তার মানে তোমার সেই অ্যাবিলিটি আছে, তোমাকে কেউ এই খবরগুলা দিয়ে যাচ্ছে। এই কারণে তুমি হয়তো বা বাইরে বের হও না, কিন্তু তুমি সব খবর জানো। ওই যে আমরা বলি না দেয়ালেরও কান আছে, কোনো না কোনোভাবে খবর তোমার কাছে তো ঠিকই আসে। তাহলে দেখো এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পান্ডুয়া ছিল বঙ্গের রাজধানী, তার মানে 1000 বছর আগের। এই প্রবাদটা দেখলেই আমরা বুঝতে পারতেছি যে এই প্রবাদটা আজ থেকে 1000 বছর আগের। তো এগুলোও বের করা যায়। হ্যাঁ, এই প্রবাদ বাক্য ডাক খনার বচনগুলো সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে কে? অর্থাৎ বলতেছে কি, এগুলাকে কালেক্ট করে রাখো, এগুলাকে হারাতে দিও না, এটা আমার সংস্কৃতির অংশ। এবার কি বলতেছে দেখো, তারপর ধরুন কিছু ছড়ার কথা, সুন্দর সুন্দর রাইমিং 2 লাইন 3 লাইন বিশিষ্ট। কথায় কথায় ছেলে মেয়েগুলা ছড়া কাটতে থাকে, রোদের সময় বৃষ্টি, অমনি তারা সমস্বরে ঝংকার দিয়ে বা চিৎকার দিয়ে, হ্যাঁ চিৎকার দিয়ে সুর তুলে কি করে বলো তো, বলে রোদ হচ্ছে, পানি হচ্ছে, খ্যাকশিয়ালির বিয়ে হচ্ছে। এই কথাটা তো তোমরা তোমাদের জীবদ্দশায় শুনছই। এবার দেখো বলতেছে এর সঙ্গে সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুমপাড়ানি গান, সেই খোকা খুকির ছড়া, এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। প্রশ্ন আসবে সরস প্রাণের জীবন্ত উৎস কোনটা? এই বহুপদীতে এটা আসবে, বহুপদী এমসিকিউতে। ওকে, এমসিকিউতে। এবার দেখো কিন্তু আজ দুঃখ দৈন্যে বা অভাবে প্রাণে তো আমাদের সুখ নাই, ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে, কে এগুলোকে বইয়ের পাতায় অমর করে রাখবে? শুধু ছড়া কেন, খেলাধুলার নানা না কত বাধা গত বা ছিল আমাদের এদেশে, যে খেলাধুলাতেও আমরা অনেক কিছু ব্যবহার করতাম সাহিত্যের উপকরণ। যখন ফুটবল ব্যাট বলের নাম কারোর জানা ছিল না, তখন কপাটি, কপাটি মানে কি জানো? কাবাডি। আমার খুব প্রিয় একটা খেলা এটা, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা, হাডুডু। খেলার খুব ধুম ছিল, সেগুলোর সাথে কত না বাধা বুলি ছেলেরা ব্যবহার করতো। তো এই কাবাডি খেলার টাইমে তোমরা জানো যে দম ধরে রাখার জন্য কিছু না কিছু বলতে হয়, কাবাডি 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 কাবাডি। তারপর অনেকে কত কিছু বলে, এগুলো বলে না? তো তারা যখন খেলতো তারা কি বলতো দেখো, এক হাত বল্লা। এক হাত বল্লা বলতে এটা একটা খেলোয়াড়, চিন্তা করো এটা একটা খেলোয়াড়, খেলো আর, ঠিক আছে, খেলো আর। একটা খেলোয়াড় কি করে, অপোনেন্টের 6টা খেলোয়াড় আছে, তাদেরকে যে টাচ করে আবার ব্যাক করতে হবে না? এটা এভাবেই তো পয়েন্ট হয়। তো বলতেছে এক হাত বললা, ওই যে একটা হাত নিয়ে সে যায় টাচ করার জন্য। 12 হাত সিং মানে অপর পক্ষে 6 × 2 ইজ ইকুয়াল টু 12টা হাত না? কারণ অপোনেন্ট কয়জন? 6 জন, বিপক্ষ দল 6 জন। 6 জন ওই একটা বোল্লারে ধরার চেষ্টা করে, 6 জনের 2টা করে হাত, তার মানে টোটাল 12টা হাত। তো বলতেছে 12 হাত সিং, উড়ে যায় বল্লা ধা তিং তিং তিং, ওই যে টাচ করার পর ওই বল্লাটা উড়ে চলে যায়, ধা তিং তিং তিং। তাহলে দেখো এগুলা কিন্তু আমরা খেলাধুলায় ব্যবহার করতাম। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোপ পাওয়ার উপক্রম হয়েছে, কে এদের বাঁচিয়ে রাখবে? এরপর ধরুন পল্লী গানের কথা, পল্লী সাহিত্য সম্পদের এই গানগুলো অমূল্য রত্নবিশেষ। এটা তোমাদের লাগবে যে পল্লী সাহিত্যের ভিতরে অমূল্য রত্নবিশেষ হচ্ছে পল্লীর এই গানগুলা। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, সেই মারফতি গান, এগুলো হচ্ছে এলাকা ভিত্তিক গান। হ্যাঁ, এলাকা ভিত্তিক কিছু পেশাজীবীর গান, হ্যাঁ ভিত্তিক গান। যেমন ধরো মারফতি গান হচ্ছে সৃষ্টিকর্তা, ওই যে মাজারে টাজারে যেসব গান মান গাওয়া হয় আর কি। তো এইগুলা আর কি, এই গানের এক অফুরন্ত ভাণ্ডারও কিন্তু আমাদের পল্লী ঘাটে মাঠে ছড়ানো আছে। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। ওই যে একটা টাইম ছিল বুঝছো, আমাদের কিছু পোলাপাই নিজেদেরকে খুব কুল ভাবতো, ইংলিশ গান শুরু করছিল, ও ইয়া ইয়া ঢিসুম ঢিসুম, আগামাথা কিছু বুঝতো না, নিজেদের খুব কুল মনে করতো। ঠিক আছে, তারা আমরা যদি বাংলা গান শুনতাম না তাহলে আমাদেরকে বলতো খ্যাত। যেমন আমি দেবদার ভক্ত, হ্যাঁ আমরা পাগলু গান শুনছি, উফ কি সুন্দর গান রে ভাই, পাগলু থোড়া সা কার লে রোম্যান্স। ঠিক আছে, তো ওই সব পোলাপাই না আমাদের বলতো খ্যাত, ইউ তোমাদের সাথে চলা যাবে না, আমরা ইংলিশ সং শুনি, আমরা পিটবুলের গান শুনি, আমরা জেনিফার লোপেজের গান শুনি, আমরা শাকিরার গান শুনি। বুঝতে পারছো তো ব্যাপারটা? তো এগুলোকে বলা হয় বর্বর চাষার গান, যে যারা এইসব গান শুনে তাদেরকে বর্বর চাষার সাথে তুলনা করছে, দুষ্টু পোলাপাইন। এবার একটু দেখো, কিন্তু বলতেছে মন মাঝি তোর বইঠা নেড়ে। মন মাঝি কি? অর্থাৎ তোমার মনটাকে যে কন্ট্রোল করে, মাঝি কি করে? নৌকা কন্ট্রোল করে, যে তোমার মন কন্ট্রোল করে, তোর বইঠা নে, যে তোর বইঠা তুই নিয়ে চলে যা, আমি আর তোরে বইতে পারলাম না, ব্রেকআপ তোর সাথে।
আচ্ছা, তো দেখো এই গানটির সঙ্গে আপনার শহরে গানের কি কোনো তুলনা হতে পারে? কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য কি কোনো চেষ্টা হচ্ছে? না। এ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। সাহিত্যের ভাণ্ডারে দান করার মতো পল্লীর নতুন সম্পদেরও তো অভাব নাই। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে তার 15 আনাই শহরে সাহিত্য। 15 আনা মানে কি বলতো? 15 আনা মানে হচ্ছে সিংহভাগ। সিংহ ভাগ মানে বেশিরভাগ আর কি। ঠিক আছে? শহরের সাহিত্য সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। নাগরিক মানে কি? নগর। নগর মানে শহর। যে সাহিত্যে আছে রাজরার কথা, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফু দেবার কথা, এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। পল্লীর গৃহস্থ মানে এই যে কৃষকদের ঘর বাড়ির জেলে মাঝি, মুটে মজুর, মুটে কথাটা কিন্তু আমরা প্রবাস বন্ধুতেও পাই, যারা মালপাতি বহন করে বা কুলি যাদেরকে বলা হয়, কোনোটাতে কি তাদের ঠাঁই আছে? অর্থাৎ এই দরিদ্র মানুষের যে সাহিত্য বা সাহিত্যে তাদের অবস্থানটা কোথায়? তোমরা তো তাদেরকে নিয়ে কিছু লিখতেছ না। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথা কজনেই বা মাথা ঘামাচ্ছে? আমাদের বিশ্ববরেণ্য কবি সম্রাটও একবার বলছিল, এবার ফিরাও আমারে বলে, আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়ে ব্যস্ত ছিলেন। ধান গাছের তক্তা হয় কিনা এখন শহরের লোকেরা এটা জানলেও পাড়া গায়ের জীবনে তাদের কাছে এক অজানা রাজ্য। অর্থাৎ ধান গাছের জিনিস দিয়ে কি তক্তা হয়, কাঠ হয় ধান গাছ দিয়া? হ্যাঁ, এটা তো তোমরা জানো এখন। তো তোমরা জানো এখন টুকটাক জিনিসপাতি বলছে, গ্রাম সম্পর্কে টুকটাক জিনিসপাতি তোমরা জানো, ওকে মানলাম আমরা, ঠিক আছে। সেটা কারো কাছে একেবারেই পচা জঘন্য, আবার কারো কাছে একেবারেই চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। তারা পল্লীর মর্মকথা, মর্মকথা মানে কি বলতো? পল্লীর মনের কথা। কথা কি করে জানবেন? কি করেই বা তার মুখচ্ছবি, মুখচ্ছবি মানে মুখের ছবি আঁকবেন? আমাদের আজ দরকার হচ্ছে শহরের সাহিত্যের বালাখানার পাশে গৃহ সাহিত্যের জোড়া বাংলার ঘর তুলতে। অর্থাৎ এই শহরের সাহিত্য এবং গ্রামের সাহিত্যকে পাশাপাশি অবস্থান করাতে হবে। বুঝতে পারছো কি? আচ্ছা, আজ অনেকের আত্মা ইট পাথর লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। তাদের জন্য আমাদের কিছু গড়া গাথার দরকার আছে। ইউরোপ আমেরিকা আজ এই প্রোলেটেরিয়েট মানে কি জানো? এই দারিদ্র মানুষের বা এই দরিদ্র মানুষের আর কি, বা দারিদ্রের যে সাহিত্যটা, সমাজের নিচু শ্রেণীর মানুষের কথা যে সাহিত্যে স্থান পাইছে সেটা হচ্ছে প্রোলেটারিয়েট সাহিত্য। ক্রমেই আদরের আসন পাচ্ছে, মানে মর্যাদা পাচ্ছে। কি পাচ্ছে? মর্যাদা পাচ্ছে। বুঝতে পারছো? কিন্তু আমাদের তো ভ্যালু পাচ্ছে না। আমাদের দেশেও পাবে, কিন্তু কোথায় সেই পল্লীর কবি, কোথায় সেই ঔপন্যাসিক যারা উপন্যাস রচনা করে, কোথায় সেই সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমাটা লোকের সামনে ধরতে পারবে? এই সমস্ত রূপকথা, পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই। যেরূপ মাতৃস্তন্যে সন্তান মাত্রই অধিকার, মানে মায়ের বুকের দুধের অধিকার প্রত্যেকটা সন্তানের কাছেই ইকুয়াল, সেরূপ এই পল্লী সাহিত্য জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। বলতেছি এখানে ভেদাভেদ করার দরকার নেই, সবাই যাতে অংশগ্রহণ করতে পারে এটাতে। এবার বলতেছে, এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল এককালে, তার কঙ্কাল বিশেষ মানে সামান্যটুকু, সামান্য, হ্যাঁ, টুকু এখনো কিছু আছে। সময়ের ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। নেহাত সেকেলে মানে আগের কালে, হ্যাঁ আগের কালে, আগের যুগের, হ্যাঁ যুগের পাড়া গায়ের লোক ছাড়া সেগুলো আর কেউ আদর করে না। অর্থাৎ আমাদের দাদা দাদিরা যেরকম ভ্যালু দেয় এই জিনিসগুলোকে, বর্তমানে আমরা সেগুলোকে ভ্যালু দেই না। কিন্তু এটা খারাপ। কিন্তু একদিন ছিল যখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলে এগুলা আনন্দ উপদেশ বিলাত, যে সবাই এগুলা চর্চা করত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবে আমার মনে হয় এরূপ সাহিত্য সভার আয়োজন সার্থক হবে। নচেত মানে না হলে এ সকল কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার। ফক্কিকার মানে ফাঁকিবাজি, ফাঁকিবাজি, মিথ্যা, মেকি। বুঝতে পারলা? তার মানে পল্লী সাহিত্য এই প্রবন্ধটায় বা এই অভিভাষণটাতে
আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে আমাদের পল্লী সাহিত্যটাকে সংগ্রহ করতে হবে এবং সংরক্ষণ করতে হবে। আশা করি তোমরা এই পুরা প্রবন্ধটা বা এই পুরা রচনাটা খুব সুন্দর মতো করে অভিভাষণটাকে আত্মস্থ করতে পারছো। আসলে আমি বারবার প্রবন্ধ প্রবন্ধ বলে অভ্যস্ত হয়ে গেছি, তো অভিভাষণটাকে বারবার প্রবন্ধ প্রবন্ধ বলতেছি। বোঝা গেছে হোপফুলি। তো যদি কোনো জায়গায় আটকে যাও আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিও। আমি কিন্তু ইউটিউবের জন্য আলাদাভাবে রেকর্ড করলাম এটা। তো তোমাদের কি কি লাগবে না লাগবে সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।